ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না। জমিদার গিন্নি গা ভর্তি গহনা দিয়ে সাজিয়েছে পূর্ণতাকে। গহনা দিয়ে যেন মুড়িয়ে ফেলেছে। টকটকে লাল শাড়ি, গা ভর্তি সোনার গহনাতে পূর্ণতার রূপ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। জমিদার গিন্নি মমতা বেগম পূর্ণতার রূপে মুগ্ধ। মুখ ফুটে কিছু না বললেও মনে মনে বেশ কয়েকবার মাশাআল্লাহ উড়িয়েছেন। এমন মেয়ে তাদের ঘরে যাচ্ছে ভাবতেই ঠোঁটের কোণে হাসি চওড়া হয়ে উঠেছে। এই মেয়ের রূপ তাদের ব্যবসায় রমরমা উঠিয়ে দেবে। উঠোনে মানুষ গিজ গিজ করছে। ঘরে বসানোর পুরুত সালামের নেই, একখানা চেয়ার দেওয়ারও সামর্থ্য নেই, তাই খেজুর পাতার পাটি বিছিয়ে দিয়েছে। জমিদার আরমান সাহেব নাতির বিয়েতে আসেননি। এই ছোট্ট পরিবারে নাতির বিয়ে দিতে রাজি ছিলেন না। 10 গ্রামে তাদের সুনাম রয়েছে। শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি, আর তারই নাতি কিনা ছোট্ট ঘর থেকে বেরিয়েছে। মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। ইফাত খেজুরের পাতার পাটিতে বসে পড়েছে সবার আগে। মাথায় তার টুপি, পরনে সাদা পাঞ্জাবি। মূলত বিয়ের জন্য প্রস্তুত হয়ে এসেছে সে। আপাতত তার মাথায় পূর্ণতার রূপ ছাড়া অন্য কিছুই চলছে না। মনে মনে সে ছক কষে ফেলেছে। 1 সপ্তাহ নিজের সাথে রাখবে পূর্ণতাকে, ইচ্ছে মতো ভোগ করবে, তারপর পাঠিয়ে দিবে পতিতালয়ে। রূপের যে বাহার, খদ্দের শুধু আসতেই থাকবে। এই পূর্ণতাকে দিয়ে তাদের ব্যবসায় রমরমা করে ফেলবে। জমিদার বাড়ি বড় বউ শিউলি বেগম মাথায় ঘোমটা টেনে বসে আছেন পূর্ণতার পাশে। ছলো ছলো দৃষ্টিতে মেয়েটাকে দেখছেন। মনে মনে আফসোস করছেন মেয়েটার রূপের জন্য। ইস, তোমার সৌন্দর্যই তোমার জীবনটা নষ্ট করে দিল। বলতে ইচ্ছে করলেও বলতে পারছেন না তিনি শাশুড়ির ভয়ে। মেজ বউ রেশমা পান চিবোচ্ছে জানালার কাছে বসে। এসবে তার নজর নেই, যা হচ্ছে হোক, এতে তার যায় আসে না। ছেলে তো তার না। তার ছেলে হলে অবশ্য সে রুখে দাঁড়াতো, শাশুড়ির সাথে গলা বাড়িয়ে ঝগড়া করত। তার ছেলের জন্য তিনি শহরের বড় ঘর থেকে মেয়ে আনতেন। ছোট বউ রিমা শাশুড়িকে সাহায্য করছে। মনে মনে সেও বেশ খুশি। তার অসভ্য বেয়াদব ছেলের জন্য এত সুন্দর বউ পাবে এটা তার ধারণাতেই ছিল না। এবার সে গর্ব করতে পারবে বৌমার রূপ নিয়ে। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জমিদার বাড়ির বড় নাতি অভিরাজ। বয়স 30 পেরিয়েছে। গম্ভীর রকচটা অভিকে ভয় পায় গোটা জমিদার বাড়ির প্রত্যেকটি সদস্য। তার সাথে অভির নামটা শুনলেই কেঁপে ওঠে 10 গ্রামের সাধারণ মানুষজন। অভি ইফাতের সামনে গিয়ে দাঁড়ায়। ইফাত ভয়ে কাচুমাচু হয়ে যায়। শুকনো ঢোক গেলেই দাঁড়িয়ে পড়ে ইফাত। অভি তার বড় বড় ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নেয় ইফাতকে। তারপর শক্ত গলায় শুধায়, বিয়ে করার বয়স হয়েছে তোর? 26 বছরের ইফাত বড় ভাইয়ের প্রশ্নে কাঁপতে থাকে। অভির সামনে সে সচরাচর আসে না। মুখ দেখেই ইফাতের মনোভাব বলে দিতে পারে অভি। ইফাত জিভ দিয়ে ঠোঁট বিজিয়ে রিনিয়ে রিনিয়ে কিছু বলতে চায়। আসলে ভাই বাকিটি শেষ করার আগেই অভি তার শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় পেরে দেয় ইফাতের জোয়ালে। 2 পা পিছিয়ে যায় ইফাত। স্তব্ধ সকল মানুষ। জমিদারের বড় ছেলে মনোয়ার এগিয়ে আসে। অভি, কি হচ্ছে? অভি তার রক্তাক্ত চোখে বাবার দিকে তাকায়। দমে যায় মনোয়ার। ইফাত বিয়ে করবে না, বিয়েটা হবে আমার সাথে। মমতা বেগম অভির গলার স্বর শুনে এগিয়ে আসে এবং অভির এমন সিদ্ধান্ত শুনে কুঁচকিয়ে ফেলে। চোখে চশমা ঠিক করে বলে ওঠে, সিদ্ধান্ত তুমি নেবে? অভি ইফাতের থেকে টুপিখানা নিয়ে তার নিজের মাথায় চাপিয়ে দাদির দিকে তাকায়। ইয়েস। ব্যাস, এখানে আর কারো কোনো কথা বলার সাহস নেই। ইফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে অভি বসে পড়ে। কাজীকে ইশারা করে বিয়ে পড়াতে। কাজী দেরি না করে শুরু করে দেয়। সালাম কোনো কথা বলার সুযোগ পায় না, তবে তার মনও ক্ষুণ্ণ হয়েছে। এভাবে একজনের সাথে বিয়ের কথা বলে আরেকজনের সাথে বিয়ে, ব্যাপারটা তার মানতে অসুবিধা হচ্ছে। তবে প্রতিবাদ করার সাহস পায় না, চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে। জমিদার বাড়ির একটা মানুষও ওকে ফোঁটা পানি মুখে তুলে নেয়নি, আর তারা তুলবেও না। বিয়ের কার্যক্রম শেষ হয়। শিউলির মনটা হালকা হয়েছে।
নিঃসন্দেহে তার ছেলে একজন ভালো মানুষ। হ্যাঁ, অনেকটা রাগী এবং শক্তপোক্ত, তবে মনটা পরিষ্কার। বদমাইশি নেই তার মনে, তবে পূর্ণতার মানিয়ে নিতে বেশ কষ্ট হয়ে যাবে। বিয়ে শেষ হতেই মমতা বেগম দাঁড়িয়ে যায় এবং সবাইকে চলে যেতে বলে তিনিও হনহনিয়ে বেরিয়ে যায়। তার পেছনে যায় রেশমা এবং রিমা। পূর্ণতা অবাক হয়, মানুষগুলো কিছুই খাবে না? তার মা এবং বাবা এত কষ্ট করে রান্না করেছে, তারা খাবে বলে? গরিব বলে তারা অপমান করছে, ঘৃণা করে কিছু খাচ্ছে না। শিউলি পূর্ণতার হাত ধরে। চলো মা। পূর্ণতা ওঠে না, মাথা নিচু করে বলে, আপনারা না খেয়ে চলে গেলে আমি যাব না আপনাদের সাথে। দরজার পাশেই ছিল অভি। পূর্ণতার কথা শুনতে পাইছে এবং সাথে সাথেই হুঙ্কার ছেড়ে বলে ওঠে, না খেয়ে কেউ এক পা নড়লে আমি পা ভেঙে দেব। সাথে সাথেই থেমে যায় সবাই। থামে মমতা বেগম। ইফাত এক পাশে বসে রাগে ফুঁসছে। পূর্ণা কেঁপে ওঠে। অভি নিজের বক্তব্য শেষ করে রুমে ঢুকে পড়ে। শিউলিকে বলে, আপনি খাইয়ে নিয়ে আসুন সবাইকে, আমি মেখে যাচ্ছি। বলেই পূর্ণতার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ভারী শাড়ি গহনা পরে লোকটার পায়ের সাথে পা মেলাতে বেশ কষ্ট হচ্ছে পূর্ণতার। হোঁচট খেতে খেতে নিজেকে সামনে নিয়েছে কয়েকবার। একবার পেছনে ফিরেও তাকিয়েছিল, দেখতে পেয়েছে ভাই বোন দুটোকে, কিন্তু মা বাবাকে শেষবার দেখতেও পায়নি। নতুন পথ চলায় সুখকর হবে না সেটা 15 বছরের পূর্ণতা আগে থেকেই বুঝতে পেরেছে। বয়স কম হলেও বাস্তবতা সম্পর্কে তার ধারণা রয়েছে অনেকটা। দুনিয়া চিনে ফেলেছে সে। বিশাল বড় জমিদার বাড়ি, আনাচে কানাচে মানুষের শোরগোল, কিন্তু কারো চোখ তুলে তাকানোর সাহস হচ্ছে না পূর্ণতার পানে। অভি এখনো পূর্ণতার নরম তুলতুলে হাতখানা শক্ত করে ধরে আছে। জমিদার সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার অভির মুখের দিকে স্থির। তার নাতির ঘটানো কাণ্ড তার কানে পৌঁছেছে অনেকক্ষণ আগে। ভীষণ রেগে আছেন তিনি। তার এই বিশাল সাম্রাজ্যে একা হাতে সামলাচ্ছেন অভিরাজ চৌধুরী। তিনি কখনো চায় না অভি বিয়ে করুক। সাহেবের মতে পুরুষ মানুষ বিয়ে করলে দায়িত্ব ভুলে যায়, লক্ষ্য হতে সরে আসে, বইয়ের কবজায় চলে আসে। তাই তিনি চান অভির সংসার না হোক, সে সারা জীবন দায়িত্ব রক্ষা করতেই ব্যস্ত থাকে। অভি সাহেবের মুখোমুখি দাঁড়ায়। পূর্ণতার হাতখানা ছাড়ে না সে। পূর্ণতা মাথা নিচু করে ফেলে। জমিদারকে সে দুবার দেখেছে দূর হতে, কখনো তার মুখোমুখি দাঁড়াতে হবে তা কল্পনাও ছিল না পূর্ণতার। সিদ্ধান্ত নেওয়া শিখে গিয়েছো? সাহেব গম্ভীর গলায় প্রশ্ন ছড়ে অভির দিকে। অভি তার ঝাঁকড়া কাঁধ সমান চুলগুলোকে হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে জবাব দেয়, বয়স পেরিয়েছে 30, শিখবো না? নড়ে চড়ে দাঁড়ায় সাহেব। গভীর মুখে এবার চিন্তার ছাপ দেখা যাচ্ছে। নাতি তার বরাবরই বেপরোয়া, তবে নারীর সঙ্গ তার পছন্দ না, নারীদের প্রতি তার ঝোঁক নেই। বেয়াদবি হয়ে যাচ্ছে না? আদব কবে ছিল আমার? বাই দ্য ওয়ে, আপনার সাথে আমার হিসেব নিকেশ পরে হবে, আপাতত এর সাথে হিসেবটা বুঝিনি। পূর্ণতাকে দেখিয়ে বলে অভি। পূর্ণতা এতক্ষণ মুখ তুলে তাকায়। তার সাথে হিসাব? অভি কথা শেষ করে আবার পূর্ণতাকে টানতে টানতে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগোতে থাকে। পূর্ণতা নির্বাক। লোকটার প্রতি রাগ ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে। একটুকুও কি বরাদ্দ নেই তার? তার এই বিশাল বড় পায়ের সাথে পূর্ণতার তার ছোট পা দুটো মেলাতে পারছে না, হিমশিম খাচ্ছে। নিজ কামরায় প্রবেশ করতেই পূর্ণতার হাত ছাড়ে অভি। নিজের হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। ফর্সা হাতখানা টকটকে লাল বর্ণ ধারণ করেছে। মোটা চুরির ঘষায় খানিকটা ছিলেও গিয়েছে, সেখানে হালকা রক্তের দেখাও মিলেছে। অভি খাটের পাশে রাখা টেবিল হতে পানির বোতল নিয়ে ঢকঢক করে তা পান করতে থাকে। পানি খেয়ে নিজেকে খানিকটা শান্ত করে পূর্ণতার মুখোমুখি দাঁড়ায়। মুখোমুখি বলা চলে না অবশ্য, কারণ পূর্ণতার উচ্চতা অভির বুকের থেকেও নিচে। পূর্ণতার দিকে তাকাতে হলে অভিকে ঝুঁকতে হবে। বিরক্ত অভি আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে, অতঃপর চেয়ার চোখে পড়ে, সেটা টেনে পূর্ণতার সামনে রাখে এবং গম্ভীর গলায় বলে, এটার উপর দাঁড়াও।
বুদ্ধিমতী পূর্ণতার বুঝতে অসুবিধা হয় না যে লোকটা মুখোমুখি হওয়ার জন্যই চেয়ার এনেছে, তাই কথা না বাড়িয়ে জুতো খুলে দাঁড়িয়ে যায় চেয়ারের উপরে। এবার পূর্ণতা কিছুটা বড় হয়ে গিয়েছে অভির থেকে, এবার অভিকে মাথা উঁচু করতে হবে। বয়স কত তোমার? 15। পূর্ণতার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে অভি। কপালে ভাঁজ পড়ে অভির, সাথে বিরক্ত বেড়ে যায়। নিজের অর্ধেক বয়সী মেয়ে ছিল কপালে। ইভাত তোমায় রাজ করতো, তুমি তোমার বাবাকে বলতে পারোনি? না, পারিনি। কি বলতাম, জমিদার বাড়ির ছোট মেয়ে, আমার কম। বাকিটা বলে না পূর্ণতা, থেমে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আব্বা চিন্তা করতো, সমাধান বের করতে পারতো না। অভি কিছু বলতে যাবে তার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে 3 জন ছেলে এবং একজন মেয়ে। মেয়েটা এক দৌড়ে অভির কাছে আসে, অভির হাত জড়িয়ে মন খারাপ করে বলে, দা ভাই, তুই আমাকে ছাড়া বিয়ে করলি কিভাবে? এই মেয়েটি হচ্ছে অভির বোন মিষ্টি, আর ছেলে 3টে হচ্ছে অভির চাচাতো ভাই ইফতি, ঈশান এবং ইমন। ইমন বলে, ভাবি দেখে মাথা ঘুরে গিয়েছিল, তাই আমাদের বলার সুযোগ পাইনি। ইয়েস, ওকে মেনে নিলাম, তবে বাসর সাদাতে দিতে হবে। বলতে বলতে ইমনের চোখ পড়ে পূর্ণতার দিকে। ঈশান বলে, একে তুমি চেয়ারের উপর দাঁড়িয়ে আছো কেন? পূর্ণতা তাকায় অভির মুখের দিকে। কেন দাঁড়িয়েছে বলে দিবে কি? ইফতি বলে ওঠে, সিম্পল, হাইটে মিল ছিল না। সকলেই মুখ টিপে হাসে। বাসর সাজানোর পারমিশন দিবে থা ভাই? নতুন ভাবিকে একটু সুন্দর করে ওয়েলকাম করতে চাচ্ছি। বোনের কথা অভি কখনো ফেলতে পারে না, তাই নিজেকেও আজকেও পারলো না। যা করার করো, আমি আসছি বলেই সে বেরিয়ে যায়। মিষ্টি লাফিয়ে ওঠে, পূর্ণতাকে টেনে চেয়ার হতে নামায়। এমন ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকে পূর্ণতার দিকে। এমন কিভাবে তাকাতে দেখে ঈশান বলে, এভাবে তাকিয়েছিস কেন? কি ভাবছি, কি হাতি আর পিঁপড়ে বাসর করবে কেমনে? না মানে পিঁপড়ে বাঁচবে তো? ফিসফিসিয়ে বলে ইমন। ঈশান থাপ্পড় বসিয়ে দেয় ইমনের মাথায়। ভাবি হয় শালা। ইমন মুখ বাঁকিয়ে বলে, আমি কখন বললাম বোন হয়? 1 লাইন বেশি বুঝিস তুই। কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও বা অনেক দিনের চেনা জানা না থাকলেও তারা হুট করে আপন হয়ে যায়। ঠিক তেমনই মিষ্টি কয়েক মিনিটের পূর্ণতায় আপন করে উঠেছে। লাফিয়ে লাফিয়ে কথা বলছে, হেসে গড়িয়ে পড়ছে। এতক্ষণ পূর্ণতার মধ্যে একটু ভয় বা আশঙ্কা কাজ করলেও এখন মনটা ফুরফুরে তার। নিজের সমবয়সী কাউকে পেয়েছে বলেই হয়তো। মিষ্টির বাকি ভাইয়েরা বাসর সাজাচ্ছে। বাগান থেকে তুলে এনেছে টকটকে লাল গোলাপ এবং হলুদ গাঁদা ফুল। বিশাল রাজকীয় রুমখানায় ফুলের ছড়াছড়ি। মিষ্টি পূর্ণতাকে নিয়ে বসিয়েছে ড্রেসিং টেবিলের সামনে। বিশাল বড় একটা আয়না, আয়নার চারপাশে সুন্দর নকশা আঁকা। প্রথমবার দেখলো পূর্ণতা এত সুন্দর আয়না। আয়নায় নিজেকে দেখে একটু লজ্জাও পেল বোধ হয় পূর্ণতা। নিজেকে কখনো এভাবে দেখা হয়নি। আয়নার সামনেও রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট বোতল। পূর্ণতা ধারণা করে উঠতে পারে না এসব কিসের বোতল, তবে সুঘ্রাণ আসছে খুব ভালো। মিষ্টি একটা ডিব্বা তুলে নেয়, ডিব্বার মুখটা খুলে নিজের শরীরে ফুসফুস করে মাখিয়ে পূর্ণতাকেও মাখিয়ে দেয়। কি সুন্দর ঘ্রাণ নাকে লাগছে পূর্ণতার। চোখ বন্ধ করে ঘ্রাণ শুকে নেয়। আমার দা ভাইয়ের পারফিউম, মুম্বাই থেকে এনেছে। আমি রোজ চুরি করে মেখে স্কুলে যাই। বলেই কিটকিটিয়ে হেসে ওঠে মিষ্টি। পূর্ণতাও একটু হাসে। ইমন ভ্রুকুচকে এসে দাঁড়ায় মিষ্টির পাশে। আমাকে একটুখানি দে না, একটুখানি মাখবো। হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ইমন। মিষ্টি মুখ বাঁকায়। বড়লোকি পারফিউম ছোট লোকদের গায়ে শুট করে না, ফোসকা পড়বে। ইমন মিষ্টির মাথায় চাটি মেরে নিজেই তুলে নেয় আরেকটা পারফিউম এবং চলে যায় খাটের পাশে।
তিন ভাই ইচ্ছে মতো পারফিউম মেখে নেয়। পূর্ণতা বুঝতে পারে এই বাড়ির রাগী ছেলেটাই হচ্ছে অভিরাজ। তাকে সবাই ভালোবাসে, কিন্তু তার আশেপাশে ঘেঁষতে পারে না, তার সাথে মিশতে পারে না। ইফতি ক্ষণে ক্ষণে তাকাচ্ছে পূর্ণতার পরনে। পূর্ণতা এবং মিষ্টির হাসিতে পুরো রুমটাকে ঝংকার তুলেছে। সেই হাসির গভীর দাগ কাটছে ইফতির মনে। মনোযোগ দিয়ে দেখছে সে এবং নিজ মনেই আওড়াচ্ছে কিছু কথা। পূর্ণতার হাসি বেশিক্ষণ স্থির হয় না, কেননা জমিদার গিন্নি এসে দাঁড়ায় কক্ষের সামনে। চোখ মুখ তার ভয়ঙ্কর। কি হচ্ছে এসব? থেমে যায় পূর্ণতার হাসি। মিষ্টিও থমকে দাঁড়ায়। তিন ভাইয়ের হাত থেমে যায়। ইমন খাটের উল্টো পাশে লুকিয়ে পড়ে। জমিদার গিন্নির পাশে ছিল রেশমা। তার চোখে মুখেও রাগের আভাস। রেশমা বড় বড় পা ফেলে এগিয়ে যায় পূর্ণতার কাছে। লাজ লজ্জা নাই তোমার? হা করে হাসতে লজ্জা করছে না? নির্লজ্জ মেয়ে, জমিদার বাড়ির বউ হতে পেরে খুশি ধরে রাখতে পারছো না। এবার বাপ মা নিয়ে জমিদার বাড়ি গিয়ে বসে ভালো মন্দ খেতে পারবে। বেয়াদ্দব বেহায়া মেয়ে। অপমানে চোখে পানি চলে আসে পূর্ণতার। জমিদার গিন্নি এগিয়ে এসে আকপটে থাপ্পড় বসিয়ে দেয় পূর্ণতার ডান গালে। স্তব্ধ হয়ে যায় সকলে। মিষ্টি চাপ ধরে পূর্ণতাকে। তোর সাহস হলো কি করে তোর বাড়ির ওই সস্তা খাবার আমাকে খাওয়ানোর? যে কয় লোকমা খাবার আমি মুখে তুলছি সেই কয় আঘাত তোর পিঠে পড়বে। জাফর, আমার চাবুক নিয়ে আয়। জাফর দরজার সামনেই দাঁড়িয়েছিল। হুকুম পেতেই দৌড়ে যায়। মিষ্টি চুপ থাকতে পারে না। দাদিমা, পূর্ণকে মারবে না তুমি। জমিদার গিন্নি মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছিটকে গিয়ে মিষ্টি ফ্লোরে পড়ে যায়। রেশমা খুশি হয়। মিষ্টি মরলেও সে খুশি। পূর্ণতা মাথা নিচু করে কান্না করছে। থাপ্পড়টা বেশ জোরেই লেগেছে। ব্যথায় গাল অবশ হয়ে আসছে। গরম হয়ে গিয়েছে বোধহয় গালটা। ইফতি এগিয়ে আসে, দাঁড়ায় পূর্ণতার পাশে। চোখ রাখে মমতা বেগমের চোখে। তোমার সমস্যাটা আমাকে বলো। মমতা চোখ নামিয়ে নেয়। ইফতির চোখে চোখ রেখে কথা বলার সাহস তার নেই। দাঁতের দাঁত চেপে বলে, 5 ভাই ভাগে ভোগ করবি, নাকি এই ছোট লোককে এক রাত করে এক একজন? ঘৃণায় গা রিন রিন করে ওঠে পূর্ণতার। ইফতি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইমন এবং ঈশান মাথা নিচু করে ফেলে। মমতা থাকে না, আবার সুর তুলে বলে, কচি মেয়ের দিকে চোখ আটকালো কেন সবার? নাকি ওর এতে? বাকিটা শেষ করার আগেই জাফর চাবুক দিয়ে হাজির। মমতা চাবুক হাতে তুলে নেয়। আর তখনই অভি এসে দাঁড়ায় দরজায়। মিষ্টি অভিকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দা ভাই পূর্ণকে মারবে। অভি মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকায় মমতা বেগমের দিকে। মমতা বেগম চুপসে যায়। হাতের চাবুক আড়াল করার প্রয়াস চালায়। অভিকে দেখে পূর্ণতা একটু সাহস পায়। সে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে ওঠে, আমি ইচ্ছে করে জমিদার বাড়ির বউ হইনি, আমাকে জোর করে বউ বানানো হয়েছে। জমিদার বাড়ির চেয়ে আমাদের কুড়ে ঘরে সুখ বেশি। জমিদার বাড়ির কর্তার মুখের ভাষায় ঠিক নেই, কথা ঠিক নেই। ছি। মমতা বেগম চোয়াল শক্ত করে ফেলেন। ইচ্ছে করছে ঠাটিয়ে আরো একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু অভির জন্য পারছে না। অভি গম্ভীর দৃষ্টিতে এক নজর দেখে নেয় পূর্ণতাকে। জমিদার সাহেব এসে দাঁড়িয়েছে দরজায়। অভি বলে ওঠে, দাদাজান, আপনার বউকে আপনারা 5 ভাই মিলে ভোগ করেছেন। এক এক রাত এক এক ভাই। আপনার 3টে ছেলে এবং 2টো মেয়ে কি আপনারই, নাকি 5 ভাই মিলে 5টা বাচ্চা দিয়েছেন? লজ্জায় মাথা নিচু করে ফেলে মমতা। সাহেব শুকনো ঢোক গিলে বইয়ের দিকে তাকায়। বাকিরা মাথা নিচু করে ফেলেছে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। দাদিজানকে সামলান, এটাই তার লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এমন কিছু তার মুখ থেকে বের হলে বা আমি শুনলে, তাকে তার 4 দেবর সাথে বেঁধে পার জমিদার বাড়ির মূল ফটকে বসে রাখবো। মাইন্ড ইট। সাহেব চলে যায়। রেশমাও কেটে পড়ে। মমতা এক পলক তাকায় পূর্ণতার দিকে, তারপর বড় বড় পা ফেলে চলে যায়। দরজার আড়ালেই ছিল ইফাত।
সে বাঁকা হাসে। তোর বউকে যদি আমি না ছুঁয়েছি তো আমার নামও ইফাত নয়। একে একে সকলেই রুম হতে বেরিয়ে যায়। অভি শব্দ করে দরজা বন্ধ করে দেয়। পূর্ণতা কেঁপে ওঠে। বিরক্ত হয় অভি। তেড়ে আসে পূর্ণতার দিকে, আঙ্গুল তুলে বলে, আমার সামনে একদম কাঁপাকাঁপি করবে না। পূর্ণতা এক লাফে চেয়ারের উপরে উঠে পড়ে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, আমি তো কাঁপি না, নিশ্চয়ই আপনার চোখ কেঁপেছে, তাই মনে হয়েছে আমি কাঁপছি। আগে চোখ ঠিক করুন এবং 30 বছরের বুড়ো বর। অভি ভ্রু কুঁচকে ফেলে। মেয়েটা কি বলল? বরাবরই পূর্ণতা মায়ের মুখে শুনে এসেছে স্বামীর পা পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে। স্বামীকে কখনো অসম্মান করতে নেই, স্বামীর কথার অবাধ্য হতে নেই। বাবার পরেই স্বামী মেয়েদের শেষ আশ্রয়। কয়েক প্রহর হয়েছে অভি নামক মানুষটির সাথে আবদ্ধ হয়েছে পূর্ণতা। মানুষটিকে দেখে এবং কলমা পড়ে 3 কবুল বলে মানুষটির বা পাঁজরের হাড়ের অংশ হয়ে উঠেছে। কবুল শব্দের মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে। এই যে এই একটা শব্দ পূর্ণতার মনে অভি নামক নামটাকে গভীরভাবে সেটে দিয়েছে। মানুষটিকে ভরসা করতে শুরু করেছে পূর্ণতা। পরিধেয় পোশাক পাল্টে অভি বাড়িতে পরার সাধারণ পোশাক পরিধান করেছে। কাঁধ অব্দি জাগড়া চুলগুলো মুছে চলেছে তোয়ালে দ্বারা। পূর্ণতা গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে মানুষটিকে। ধবধবে ফর্সা নয় লোকটার গায়ের রং, খানিকটা শ্যামলা বর্ণের, কুচকুচে কালো, দাড়িতে ভারী সুন্দর নকশা আঁকা, উঁচু নাকটা, ছোট ছোট বিলাই চোখ জোড়া, বাচকের পাশে রয়েছে কুচকুচে কালো একখানা তিল, জোর ভুরু, ওষ্ঠদয় হালকা কালচে বর্ণের। পূর্ণতা বুঝতে পারে সিগারেটে পোড়া ওষ্ঠদয়। হঠাৎ অভির নজর পড়ে পূর্ণতার দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে জোর ভুরু জোড়া কুচকে ফেলে। শাড়ি পাল্টে এসো, গম্ভীর গলায় বলে ওঠে অভি। চমকায় পূর্ণতা, চোখের পলক ফেলে মাথা নুইয়ে ফেলে। অভি বড় বড় পা ফেলে কাবাডের দিকে এগোয়। বের করে আনে একখানা কাপড়, হালকা গোলাপি রঙের বোধ হয়। পূর্ণতা ঠিক আজ করে উঠতে পারে না। পূর্ণতার সামনে শাড়িখানা এগিয়ে দেয় অভি। এটা পরে এসো। পূর্ণতা শাড়িখানা হাতে নেয় না, তাকায় অভির মুখ পানে, চোখে চোখ রাখে, প্রশ্ন ছড়ে, এটা পেলেন কোথায়? আপনি কি আগে একবার বিয়ে করেছিলেন? প্রশ্নটা বোধহয় আশা করেনি অভি, তাই তার মুখখানায় অদ্ভুত এক রাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে। পূর্ণতা পাত্তা দেয় না, শাড়িখানা ধরে এবং আবারও বলে, বিয়ে করলে আমাকে বলিয়েন না দয়া করে, আমি না খুব হিংসুটে। আপনার বিয়ের কথা সহ্য হবে না, আমার থেকে লুকিয়ে রাখিয়েন কেমন? এমনও ভাবতে পারেন পুচকু মেয়েটার থেকে লুকানোর কি আছে? আপনি এই পুচকু মেয়েটা বড়, স্বামীর বা পাঁজরের হাড় দিয়ে স্ত্রী তৈরি, তাই আপনার উচিত পুচকু বলে অবহেলা না করে একটু সম্মান করা। বলতে বলতে ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে পূর্ণতার, অদ্ভুত সুন্দর সেই হাসি। অভিবোধ হয় মুগ্ধই হলো। পাতলা সুতি শাড়িখানা ভালোভাবেই পরতে পেরেছে পূর্ণতা। শাড়ি পরার অভ্যাস না থাকলেও মাকে বারবার কয়েকবার পরতে দেখেছে, সেভাবেই চেষ্টা করে সফল হয়েছে। পূর্ণতার ধারণা ছিল অভি বোধহয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু পূর্ণতাও ভুল প্রমাণিত হলো। কেননা অভি ফুল সাজানো খাটের এক কর্নারে বসেছিল, ঝাঁকটা চুলগুলো মুঠো করে ধরে। কি যে সুন্দর লাগছে শ্যামলা বনের পুরুষটাকে। 2 হাতের বেশি বাহু ফুলে উঠেছে। ছোট হাতার টি শার্ট হওয়াতে বেশি বহুল স্পষ্ট বুঝতে পারছে পূর্ণতা। আপনি ঘুমাবেন না? প্রশ্ন করে পূর্ণতা। ভারী শাড়ি গয়না রেখে দেয় ড্রেসিং টেবিলের উপরে। আমার পাশে এসে বসো, বলে অভি। পূর্ণতা দেরি করে না, অভির পাশে গিয়ে বসে। আমার থেকে তোমার কিছু চাওয়ার আছে? পূর্ণতা কালে হাত দিয়ে একটু ভাবে। যা চাইবো দিবেন? তাহলে আমাকে পড়তে দেবেন, আমি অনেক পড়তে চাই, শিক্ষিত হতে চাই। অভি একটু চিন্তায় পড়ে যায়, কয়েক মিনিট চুপচাপ কিছু চিন্তা করে বলে, ঠিক আছে, আর কিছু? পূর্ণতা মাথা নিচু করে ঋণ নিয়ে বলে,
আপনাদের বাড়িতে সকল পুরুষই তো 2-3টে বিয়ে করে। আমি না মরা পর্যন্ত আপনি দ্বিতীয় বিয়ে করবেন না, আমাকে কথা দিবেন? পূর্ণতার চোখ দুটো চকচক করছে, দৃষ্টি তার অভির বুক পানে। হাত বাড়িয়ে আছে অভির দিকে, চাইছে অভির হাত ছুঁয়ে কথা দিক। অভি কথা বলে না, চুপচাপ তাকিয়ে থাকে পূর্ণতার দিকে। দিবেন না কথা? নড়ে চড়ে বসে অভি, নিজের পরিশালীর শক্ত হাতখানা পূর্ণতার নরম তুলতুলে হাতের উপরে রাখে। ভেজা নয়নে খুশির ঝিলিক ফুটে ওঠে পূর্ণতার। হাত ছুঁয়ে কথা দেওয়ার মানে হচ্ছে জীবন বাজি রাখা। আপনি যদি কখনো দ্বিতীয় বিয়ে করেন তাহলে সেই দিনই আমার মরণ হবে। অভি পূর্ণতার হাতখানা শক্ত করে ধরে। 15 বছর বয়স তোমার, কয়েক প্রহরের পরিচয়, স্বামী সংসার নিয়ে ধারণা নেই, এখনই তোমার চোখে পানি। কথা বলে না পূর্ণতা। মনে পড়ে অভির মা শিউলি বেগমের কথা। তিনি মূলত শিখিয়েছে পূর্ণতাকে। শিউলি অভির সৎ মা। মনোয়ার খানের দ্বিতীয় বউ হচ্ছে শিউলি। প্রথম বইয়ের সন্তান অভি, দ্বিতীয় বইয়ের সন্তান মিষ্টি। শিউলিকে বিয়ে করিয়েছিল 2 সন্তানকে মানুষ করার জন্য। বিয়ের আগেই শর্ত দেওয়া হয়েছিল সে কখনো মা হতে পারবে না, নারী পূর্ণতা হচ্ছে সন্তান। শিউলি সারা জীবন অপূর্ণ রয়ে গেল। তবে তিনি মিষ্টি এবং অভিকে ভীষণ ভালোবাসে। অভি তাকে কখনো মা বলে রাখেনি, তবে মিষ্টি তাকে ভীষণ ভালোবাসে। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলতে বলতেই দাঁড়িয়ে যায় অভি। জুতো জোড়া পায়ে চাপিয়ে মাফলার বেঁধে নেয় গলায়। আপনি ঘুমাবেন না? কোথায় যাবেন? অভি দাঁড়িয়ে যায়। আমার সাথে ঘুমানোর তোমার এখনো বয়স হয়নি, আগে বড় হও, তারপর একসঙ্গে ঘুমাবো। বলেই ধপধপ পা ফেলে দরজা অবধি গিয়ে থেমে যায়। পেছন দিকে তাকায়। পূর্ণতা তারই দিকে তাকিয়েছিল। পুরুষ মানুষ আমি, এই নিস্তব্ধ নিঝুম রাতে পাশে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা তাই হবে। শরীর ভালো না তোমার, কাবার্ডে তোমার প্রয়োজনীয় জিনিস আছে, সেটা নিয়ে ওয়াশরুমের করে আসো। বলেই দরজা বন্ধ করে দেয় এবং ওপাশ থেকে তালা বন্ধ করে। বিচক্ষণ চোখে পাশে তাকাতেই দেখতে পায় ইফাদের পা। পর্দার আড়ালে রুকিয়ে আছে। এই সময়ে অভি থাকবে না এটা জানা ইফাদের, তাই বুঝি সুযোগ নিতে এসেছে। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে অভি। তোর হাত পায়ের সাথে গোপন অঙ্গ কেটে দিলে কেমন হবে বলতো? মাথা না থাকলে তো আর মাথা ব্যথা করবে না। অভি ঠান্ডা গলায় হুমকিতে গলা শুকিয়ে যায় ইফাদের। এভাবে ধরা পড়ে যাবে ভাবতেই পারেনি। কাকডাকা ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস পূর্ণতার। আজকেও তার ব্যতিক্রম হয়নি। নরম তুলতুলে বিছানায় ঘুমানোর ফলে ঘুমটা বেশ ভালো হয়েছে পূর্ণতার। মাঘ মাসের মাঝামাঝি, শীত পড়েছে বেশ। কম্বলের ভেতর থেকে বের হতে ইচ্ছে করছে না পূর্ণতার, তবুও উঠতে হবে। শ্বশুরবাড়িতে এসেছে সে, এত বেলা অবধি ঘুমানো যাবে না। গায়ের কম্বল সরিয়ে বিছানা হতে নেমে পড়ে। সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। ভয়ে মুখখানা শুকিয়ে যায় পূর্ণতার। রক্ত লেগে গেল? বরাবরই পূর্ণতা অসাবধানতায় থাকে। নিজের বিছানায়ও মাঝে মাঝে মাখিয়ে ফেলে। এই বাড়িতে তো কেউ নেই যাকে বলবে বা যে সাহায্য করবে। এখন কি করবে বুঝে উঠতে পারছে না পূর্ণ। গোলাপি শাড়িখানাও মাখিয়ে দিয়েছে। রাগে দুঃখে চোখ দুটো টলটল করে উঠেছে। কেউ দেখে ফেললে এই মুখ কি করে দেখাবে? পূর্ণতার এসব ভাবনার মাঝেই দরজায় খটখট আওয়াজ হয়। কেউ দরজা খুলছে। ভয় আরো বেড়ে যায় পূর্ণতার। টলমল করা চোখের পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়তে থাকে। অভি দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। চোখ পড়ে তার পূর্ণতার উপরে। চোখে পানি দেখে আন্দাজ করে ফেলে অস্বস্তি। দীর্ঘশ্বাস ফেলে বলে, কভার দেখতে বলেছিলাম, দেখোনি? পূর্ণতা মাথা নিচু করে ফেলে। সে তো বুঝতেই পারেনি অভির কথা। অভি বিড়বিড় করে বকে পূর্ণতাকে, অতঃপর নরম গলায় বলে, শাড়ি পাল্টে বাড়ি যাও, আমি দেখছি। পূর্ণতা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। কান্না থেমেছে তার। কি হলো, যাও। নড়ে চড়ে দাঁড়ায় পূর্ণতা। সারা রাত কোথায় ছিলেন? আপনাকে বিধ্বস্ত কেন দেখাচ্ছে?
বিচক্ষণ দৃষ্টিতেই অভিকে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছড়ে পূর্ণতা। ঘাবড়ায় বোধ হয় অভি, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চিন্তা করে কিছু, অতঃপর জবাব দেয়, তুমি শাড়ি পাল্টে বাড়ি যাও, কোনো কথা বলবে না। দমে যায় পূর্ণতা। নজর ফিরিয়ে আবারও কাবাডের কাছে গিয়ে দাঁড়ায়, বের করে আনে আরও একখানা শাড়ি। অভি কম্বল ভাঁজ করে বিছানা চাদর তুলে শুয়ে পড়ে। ঘুম প্রয়োজন তার। জমিদাররা প্রভাবশালী, এটা পূর্ণতা জানে, তাই বলে এতটা এটা ধারণা ছিল না। জমিদার গিন্নি বসার ঘরে নরম আসন পেতে বসে আছে, পাতে পান বানিয়ে দিচ্ছে একটা মেয়ে। বয়স পূর্ণতার থেকে 2-1 বছরের বড় হবে হয়তো। মমতা পূর্ণতাকে একদমই পছন্দ করছে না, এটা জানে পূর্ণতা। তাই মমতার দিকে না গিয়ে রান্নাঘরের দিকে যায়। সেখানেও ইলাহি কাণ্ড, 5-6 জন মেয়ে রান্না করছে। তাদের কাজগুলো কিছুক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শিউলি বেগম। রেশমা বেগম খাচ্ছেন চুপি চুপি। শাশুড়ি দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, সেই ভয়ে চুপি চুপি খাওয়া। পূর্ণতার চোখ দুটো বড় বড় হয়ে যায়। মাছ, মাংস, লুচি, পায়েস, ভাত, বিভিন্ন ধরনের ভাজি, এত খাবার পূর্ণতা জীবনেও চোখে দেখেনি। এরা একবেলায় এত খাবার খায়? শিউলি চায়ের কাপে চা ঢেলে ব্যস্ত গলায় বলে, কমলা, তোর জমিদার বাবুকে চা দিয়ে আয়। কমলা তরকারি কাটতেছিল। শিউলির কথাতে যেন সে চমকালো এবং ভয়ও পেল। পূর্ণতা যখন ভয় পায় তখন তার মুখটাও এমন হয়ে যায়, কিন্তু ভয়টা কেন পেল? কমলা, জলদি, তোর জমিদার বাবু তোকে নিয়ে যেতে বলছে, কোনো অজুহাত নয়। কমলা দীর্ঘশ্বাস ফেলে আঁচলে হাত মুছে নেয়, মাথার ঘোমটা ফেলে চায়ের কাপ হাতে নেয় এবং গুটি গুটি পায়ে চলে যায়। কমলা যেতেই শিউলি বলে ওঠে, বিস্কুট নিল না মেয়েটা, কি যে করে না। পূর্ণতা চঞ্চল গলায় বলে, শাশুড়ি, আমি দিয়ে আসি বিস্কুট। এতক্ষণে শিউলির নজর পড়ে পূর্ণতার দিকে। মুখটা শুকিয়ে যায়। সে আমতা আমতা করে বলে, না না, তোমার যেতে হবে না। পূর্ণতা নাচরবান্দা। সে বিস্কুটের বয়াম হাতে তুলে নেয়। যাই না শাশুড়ি, একটুখানি দিয়েই চলে আসব। শিউলির চোখে মুখে অন্ধকার নেমে আসে, জোর দিয়ে নাও করতে পারছে না। যাচ্ছি শাশুড়ি। হ্যাঁ ঠিক আছে, যাও। পূর্ণতা বিস্কুটের ডিব্বা নিয়ে ছোটে কমলার পেছনে। রেশমা মুখ বাঁকিয়ে বলে, আদিক কে থা? জমিদারের কক্ষের সামনে থেমে যায় পূর্ণতা। ইচ্ছে করে থামেনি। তার সামনে পড়েছে ইফাত। পা থেকে মাথা পর্যন্ত দেখে পূর্ণতাকে বাজে দৃষ্টিতে। এক রাতেই বড় হয়ে গিয়েছ দেখছি। ভাই, আমার দারুণ খেল। বাকিটা শেষ করার আগেই পূর্ণতা বলে ওঠে, বেয়াদব, সামনে থেকে সরুন। দাঁতে দাঁত চাপে ইফাত। শালি, একবার হাতের নাগালে পাই, তোর কত তেজ তা দেখে দিব। আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে। পূর্ণতা পাশ কাটিয়ে চলে যায়। ইফাত হাত মুষ্টিবদ্ধ করে পূর্ণতার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তোকে তো আমি দেখেই ছাড়বো। অনুমতি ব্যতীত দরজা ঠেলে ভেতরে উকি দেয় পূর্ণতা। আর চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে ওঠে যেটা দেখে পূর্ণতার হাতের বিস্কুটের বয়াম পড়ে যায়। হাত পা থরথর করে কাঁপতে থাকে। কমলা চোখ ভর্তি পানি নিয়ে তাকায় পূর্ণতার দিকে। সায়ের আঁচল ঠিক করে কাঁচুমাচু হয়ে বসে। সাহেব থমথমে গলায় নিজেকে গুটিয়ে নেয়। কমলা আপা আপনার নাতনির বয়সী দাদা ভাই, তাকে সুরক্ষা করা আপনার দায়িত্ব। আর আপনিই কিনা। থেমে যায় পূর্ণতা। এই জন্যই কমলা আপা এই ঘরে আসতে ভয় পাচ্ছিল। সাহেব বলে, তুমি এখানে কেন এসেছো? পূর্ণতা তার কথার জবাব না দিয়ে বলে, আপনি ঠিক করেছেন, আমি সবাইকে এক্ষুনি বলে দিব। বলে পূর্ণতা কমলার হাত ধরে টেনে বেরিয়ে যায়। সাহেব পূর্ণতার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই মেয়েটাকে আমি খুন করে ফেলবো। পাপে রাজ্যের রাজা আমি, পাপ করাই আমার কার্য। তুমি আমাকে আগলে রেখো, না হলে ধ্বংস অনিবার্য।
ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল কথাটুকু। পূর্ণতা ভ্রুকুচকে দ্বিতীয় পাতা উল্টায়, কিন্তু না, আর কোনো লেখা নেই। কার ডায়েরি এটা? কমলাকে আনন্দমহলে রেখে পূর্ণতা এসেছিল অভিকে ডাকতে। অভি ছাড়া পূর্ণতা কথা বলার সাহস পাবে না। মাত্র একটা দিনেই পূর্ণতা বুঝে গিয়েছে অভি তার সাহস। অভি সামনে থাকলে পূর্ণতা অনায়াসেই যে কোনো কাজ করে ফেলতে পারবে, কিন্তু অভি আশেপাশে না থাকলে সে যেন দুর্বল হয়ে পড়ে। কামরা ঢুকতেই ধবধবে সাদা বিছানায় কালো রঙের ডায়েরি রাখা পায় পূর্ণতা। অভি নেই কোথাও। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ডায়েরিখানা তুলে নেয় এবং পৃষ্ঠা উল্টায়। পূর্ণতা ডায়েরিখানা বন্ধ করে রেখে ভাবতে থাকে, কে লিখেছে এই কথা? অভি? কিন্তু কেন? অভি তো পবিত্র, উনি কখনোই পাপ করতে পারে না। অন্য কারো হবে হয়তো ডায়েরিখানা, ভুল করে রেখে গিয়েছে। ডায়েরির চিন্তা বাদ দিয়ে পূর্ণতা বাথরুমের দরজায় টোকা দেয় অভি ভিতরে আছে কিনা তা জানার জন্য। কিন্তু দরজায় টোকা দিতেই খুলে যায়, মানে অভি নেই এখানে। তাহলে কোথায় গেল? অভি না থাকলে পূর্ণতা নালিশ দিবে কার কাছে? কে বুঝবে পূর্ণতাকে? অন্তর্মহলে সবাই চলে এসেছে। পূর্ণতা তো এখন পিছিয়ে আসতে পারে না। দীর্ঘশ্বাস ফেলে মাথায় ঘোমটা ঠিক করে বেরিয়ে পড়ে পূর্ণতা। অন্তর্মহলে সকলেই বসে আছে। রাজকীয় আসনে বসে আছে সাহেব, তার পাশেই মমতা, রেশমা এবং রিমা শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। মনোয়ার, মামুন এবং মনির তিন ভাই সিনা টান টান করে দাঁড়িয়ে আছে। মনে মনে বেশ ক্ষুব্ধ তারা পূর্ণতার উপরে। 2 দিন হলো না এই বাড়িতে এসেছে, আর ইতিমধ্যেই দোষ গুণ বিচার করছে। ইফাত, ইফতি, ঈশান, ইমন এবং মিষ্টি 5 ভাই বোন বসে আছে খানিকটা দূরে। ইফাত মনে মনে বেশ বিরক্ত, খালি একবার পূর্ণতাকে হাতে পাওয়ার অপেক্ষা। মুহূর্তেই ইফাতের মনে পড়ে পূর্ণতার আরও একটা বোন রয়েছে, পাখি। বয়স কত? 13 কি 14, দেখতে বেশ। তার দিকে নজর দিলে কেমন হয়? মুহূর্তেই নড়চড়ে বসে ইফাত। মনের মধ্যে তার খুশির ফুলকি ফুটেছে। পূর্ণতা আসে, দাঁড়ায় গিয়ে সাহেবের মুখোমুখি। কমলা ভয়ে থরথর করে কাঁপছে। শিউলের মুখখানা শুকিয়ে গিয়েছে। পূর্ণতা 3 জন শ্বশুরের দিকে এক পলক তাকিয়ে তারপর তাকায় দাদা শ্বশুরের দিকে। মমতা দাঁতে দাঁত চেপে কটমট চোখে দেখছে পূর্ণতাকে। জমিদারের ছোট ছেলে মনির বলে, আমি বাড়াবাড়ি করছি না ছোট আব্বা, আমি শুধু একটা সত্যি কথা সবাইকে জানাতে চাচ্ছি। দাদাভাই কমলার সাথে অন্যায় করতে যাচ্ছিল, এটা জানাতে চাই আমি। সাহেব ঠান্ডা গলায় কমলার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমি তোকে কিছু বলেছি বা করেছি? কমলা শুকনো ঢোক গেলে অনবরত মাথা নাড়ায়। পূর্ণতা অবাক হয়ে তাকায় কমলার দিকে। মামুন শক্ত গলায় বলে, কমলা কান্না করে বলে ওঠে, স্তব্ধ হয়ে যায় পূর্ণতা। ও ভয় পেয়ে এমন বলছে, দাদাভাই অন্যায় করেছে, কমলাকে ছুঁয়েছে, বাজে বাজে কথা বলেছে, আমি শুনেছি। গর্জে ওঠে মমতা, তেড়ে আসে পূর্ণতার দিকে, মুঠো করে ধরে পূর্ণতার চুলের খোপা। ব্যথায় চিৎকার করে ওঠে পূর্ণতা। কেউ এগিয়ে আসছে না। মা, তুই আমার স্বামীকে ন্যায় অন্যায় শিখাবি? আমার সংসারে তোকে কথা বলার সাহস কে দিয়েছে? খুন করে ফেলবো তোকে আজকে আমি। এলোপাথারি মারতে থাকে পূর্ণতাকে। মাথায় কাপড় পড়ে যায় পূর্ণতার, বুকের উপর থেকে অচল সরে যায়। মনির, ইফাত এবং সাহেব চোখ দিয়ে গিলতে থাকে পূর্ণতাকে। কেউ আগিয়ে আসে না। পূর্ণতা চিৎকার করে কাঁদছে, মারতে বারণ করছে, মমতা শোনে না। অবশেষে ইফতি সহ্য করতে না পেরে নিজ আসন হতে উঠে আসে। দাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে পূর্ণতার শাড়ি ঠিক করে দেয়। ইফতির হাতে জোরে ফুপিয়ে কাঁদতে থাকে পূর্ণতা। মমতা বেগমের রাগ কমেনি, সে ফুসফুস করছে এখনো। দরদ উঠছে তোর? মজে গেছিস এ রূপে? ভোগ করে একে দিয়াই। নতুন খদ্দের আসবে কয়েকদিন পরে, তাদের হাতে তুলে দিব ওকে। অকপটে বলে মমতা।
ইফতি কথা বলে না। চলো পূর্ণতা, এখানে বিচার হয় না। বলে পূর্ণতার হাত ধরে নিয়ে যায় অভির কক্ষে। পেছনে পেছনে যায় মিষ্টি, ইমন এবং ঈশান। মাঝরাতে বাড়ি ফিরে অভি। পূর্ণতা হাঁটু মুড়ে বসে ফুপিয়ে কাঁদছিল। দরজা খেলার শব্দে চোখ তুলে তাকায়। অভিকে দেখে এতক্ষণ জমে থাকা অভিমান ভুলে দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। অভি দু হাতে আগলে নেয় পূর্ণতাকে, হাত বুলিয়ে দিতে থাকে মাথায়। আমি মিথ্যে বলছি না। কমলাকে দাদাভাই বাজেভাবে ছুঁচ্ছিল। কমলাকে উনি পতিতালয়ে দিয়ে আসবে বলেছিল। আমি মিথ্যে বলছি না। কেউ শুনলো না আমার কথা। কান্নার ফলে কথাগুলি ঠিকভাবে উচ্চারণ করতে পারে না পূর্ণতা। তবুও অভি বলে যায়, আমার সঙ্গে দূরে কোথাও চলে যাবে পূর্ণতা, যেখানে বিলাসবহুল আসবাবপত্র থাকবে না, দুবেলা দুমুঠো খাবারও থাকবে না, থাকবে শুধু আকাশ সম পরিমাণ সুখ এবং ভালোবাসা। কান্না থেমে যায় পূর্ণতার। মাথা উঁচু করে তাকায় অভির মুখপানে। দীর্ঘক্ষণ কান্না করার ফলে ধবধবে ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। বড় বড় পাপড়িগুলি ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে। মায়াবী লাগছে পূর্ণতাকে, আদুরে লাগছে। আপনি বিশ্বাস করেছেন আমার কথা? অভির জবাব দেয় না, পূর্ণতাকে ছেড়ে দেয়। ঝাঁকড়া চুলগুলো হাতের সাহায্যে পেছনে ঠেলে এগিয়ে যায় কামরার মধ্যভাগের দিকে। পাকামি করো না পূর্ণ, তোমার বয়স কম, বুদ্ধি কম, নিজেকে নিয়ে ভাবো। অভিমান হয় পূর্ণতার। এই তো নরম গলায় প্রস্তাব দিল দূরে কোথাও যাওয়ার, এরই মধ্যে সুর বদলে গেল। নিজেকে নিয়ে ভাববো, সবাইকে নিয়ে নয় কেন? ওরা মানুষ না? আল্লাহ ওদের সৃষ্টি করেনি? শক্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয় পূর্ণতা। অভি থেকে জবাব আসে দীর্ঘক্ষণ পরে। কাল তোমাকে তোমার বাবাতে ঘুরতে নিয়ে যাবো, তৈরি থেকো, ওকে? সকাল সকাল। পূর্ণতার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে খুশি হয় না। গোমড়া মুখে হাসি ফুটে ওঠে না, বরং মাথা নিচু করে ফেলে। তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার জীবনে আসবে না, কথা দিলাম তোমাকে। দ্বিতীয় নারীকে জীবনে আনার কথা কখনো চিন্তা করলেও যেন আমার মরণ হয়। তুমি শুধু আমাকে নিয়ে ভাবো, আমাদের সংসার সাজানোর স্বপ্ন দেখো। বাকিরা কি করছে এরই চলো পূর্ণতা। পূর্ণতা গুটি গুটি পায়ে এগিয়ে আসে অভির দিকে। অভি আদুরে জড়িয়ে নেয় পূর্ণতাকে। খাবার নিয়ে আসি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, ওকে? বিয়ের পরে মেয়েদের একমাত্র চাওয়া থাকে স্বামী থেকে একটু যত্ন, সময়, ভালো কিছু মুহূর্ত। পূর্ণতাও তার ব্যতিক্রম নয়। তবে পূর্ণতা পূর্ণ তার স্বামীটাকে যত্ন করে। এই যে ভাত মেখে তুলে দিচ্ছে পূর্ণতার মুখে। পূর্ণতা সুদর্শন পুরুষটিকে পর্যবেক্ষণ করতে করতে খেয়ে নিচ্ছে ভাতগুলো। পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে নিজেকে। মানুষটার হাতের খাবার এত মজা কেন? শেষ লোকমা ভাত পূর্ণতার মুখে তুলে দিয়ে অভি হাত ধোয়ায় ব্যস্ত হয়ে পড়ে। আমাকে আপনি আগে থেকেই চিনতেন? হঠাৎ পূর্ণতার এমন প্রশ্নে থমকে যায় অভি। তাকায় পূর্ণতার মুখ পানে। পূর্ণতা তাকিয়েই ছিল, বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের। এত যত্ন করে আগলে রাখেন শুধুমাত্র বউ বলে? এমনটা নয়। আপনি আমাকে আগে থেকেই চিনতেন, দেখতেন, এমনকি ভালো টালেও বাসতেন, তাই না? গম্ভীর মুখখানায় বোধ হয় একটুখানি হাসির ঝলক দেখা গেল। কালচে ওষ্ঠদ্বয় বোধ হয় একটু প্রসারিত হলো। পূর্ণতা নড়ে চড়ে বসে। তার আন্দাজে ছোড়ার ঢিল একদম জায়গা মতো গিয়ে লেগেছে। ঠিকই আন্দাজ করেছিল। অভি একটু থালাটা রেখে দেয় খাটের পাশে থাকা টেবিলে। গামছায় হাত মুছে বিশাল আয়নার সামনে থেকে চিরুনিখানা এনে বসে পূর্ণতার পাশে। ইশারায় পূর্ণতাকে ঘুরতে বলে। পূর্ণতা বাধ্য মেয়ের মতো ঘুরে বসে। অভি পূর্ণতার বিশাল চুলগুলোয় খোপা খুলে দেয়। মুহূর্তেই বিছানায় এবং অভির কোলে বিছিয়ে পড়ে ঘন কালো চুল। অভি যত্ন নিয়ে চুল আঁচড়াতে থাকে। অভি নিশ্চুপতায় পূর্ণতা ধৈর্য হারা হয়ে যায়। আবারও প্রশ্ন করে ওঠে,
বললেন না যে? বললে কি হবে, আমি তো আপনার বউই, তাই না? আপনি আর আমি কি আলাদা নাকি? চিনতাম, দেখেছিলাম। গম্ভীর স্বরে বলে অভি। খুশিতে পূর্ণতার চোখ দুটো চিকচিক করে ওঠে, ঠোঁটের কোণায় হাসি চওড়া হয়। তার মানে শুধুমাত্র আমাকে বাঁচাতে বিয়ে করেননি, আমাকে ভালো লাগতো তাই বিয়ে করেছেন। দীর্ঘ শ্বাস ফেলে অভি, গম্ভীর সুরে একটু নরম হয়ে আসে। তোমাকে বাঁচাতে বিয়ে করেছিলাম। অভি নিজের পছন্দকে কখনোই স্বইচ্ছায় নরকে নিয়ে আসবে না। পূর্ণতার হাসি মুখখানা চুপসে যায়, কালো হয়ে আসে ফর্সা মুখখানা। পূর্ণতা কথা শেষ করার আগেই অভি বলে, কথা বলো না পূর্ণতা, আমার ঘুম প্রয়োজন। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই আমি। পূর্ণতা আর কথা বলে না। অভি বিনুনি গেঁথে দেয় লম্বা চুলে, অতঃপর চিরুনি রেখে এসে বাতি নিভিয়ে দেয়। টান টান হয়ে শুয়ে পড়ে। পূর্ণতা অভির গায়ে কম্বল জড়িয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। তোমার ছোট্ট বুকে মাথা রাখলে তুমি কি কষ্ট পাবে? ব্যথা লাগবে? আমার ভর নিতে পারবে তুমি? অদ্ভুত আবদার। পূর্ণতা নিজেও জানে সে অভির ভর নিতে পারবে না, তবুও সাহস দেখায়। অভির বুকে হাত রাখে। মুহূর্তেই অভি পূর্ণতাকে জাপটে জড়িয়ে ধরে, মাথা রাখে বুকের মধ্যেখানে। আবেশে চোখ বন্ধ করে ফেলে পূর্ণতা। আমি তোমার সাথে বাঁচতে চাই পূর্ণতা, তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই, তোমাকে খুব ভালোবাসতে চাই, আমি তোমার হতে চাই। বিড়বিড় করে বলে অভি। পূর্ণতা চুপচাপ শুনতে থাকে, জবাব দেয় না। জমিদার বাড়ির আনাচে কানাচে চলছে কানাঘুষা। পূর্ণতা রাতে ঘুমিয়েছিল অভিকে জড়িয়ে। সকালে ঘুম থেকে উঠে অভিকে পায়নি। মনটা ভীষণ খারাপ হয় পূর্ণতার। না বলে লোকটা কোথায় চলে গেল। শাড়ি সামলে চলাফেরা করতেই বেশ কষ্ট হয় পূর্ণতার, তবুও মুখ ফুটে বলে না, মানে নেওয়ার চেষ্টা করছে। আজকেও সকালবেলা রান্নাঘরে উকি মারে পূর্ণতা, কিন্তু আজকে কোথাও কমলা নেই। অথচ রান্নার দায়িত্ব থাকে কমলার উপরে। কমলার বদলে নতুন একটা মুখ দেখা যাচ্ছে আজকে। কমলা কি তাহলে কাজ থেকে বাদ দিয়ে দিল? রিমা মন মরা হয়ে বসে আছে, অথচ সে সারাক্ষণ হাসি খুশি থাকে, সাজুগুজু করতে থাকে, শাশুড়ির পাশাপাশিই থাকে। বাড়িতে কিছু একটা হয়েছে, পূর্ণতা ঠিক বুঝতে পারছে, কিন্তু কি হয়েছে ধরতে পারছে না। মমতা বেগম খাচ্ছেন। পূর্ণতা এক পলক তাকে দেখে মিষ্টির কামড়ার দিকে তাকায়। কাল থেকে মিষ্টি পূর্ণতার সাথে কথা বলছে না, তেমন মিষ্টিও আসছে না। তাকে কেউই না করছে বোধ হয় কেউ, কিন্তু পূর্ণতা তো তা শুনবে না। তাই সে পা বাড়ায় মিষ্টির কামড়ার দিকে। তখনই কানে আসে দুজন কাজের লোকের কানাঘুষা। পা থেমে যায় পূর্ণতার। বুকের ভেতর ধকধক করতে থাকে, ভয়ে হাত পা সিটিয়ে আসছে। গ্রামে অনেক সালাম নামের মানুষ থাকতেও তাদের মধ্যে তার বাবাও রয়েছে, রয়েছে ছোট বোন। বাকি ঠিক আছে তো? পূর্ণতা মনে মনেই বলে। আল্লাহ আমার পাখিরে ঠিক রাখো, আমার পাখির যেন কিছু না হয়। আল্লাহ, পাখির সব কষ্ট আমাকে দিও, তবু আমার পাখিকে ভালো রাখো। এই সমাজ ভীষণ খারাপ, এখানে মানুষরূপী অনেক জানোয়ার রয়েছে, তাদের নজর থেকে আমার পাখিকে দূরে রাখো। পাখির কিছু হলে আমি বাঁচব না আল্লাহ, আমি আমার পাখিকে তোমার ভরসায় রেখে দিলাম। নিজেকে স্বাভাবিক করে পূর্ণতা মিষ্টির রুমে যায়। মিষ্টি মনমরা হয়ে বসেছিল। মিষ্টি, মন খারাপ কেন তোমার? কি? মিষ্টি পূর্ণতাকে দেখে কান্না আটকে রাখতে পারে না, দৌড়ে গিয়ে চাপটে চড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে। পূর্ণতা মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। কি হয়েছে মিষ্টি, আমাকে বলো। মিষ্টি কাঁদতে কাঁদতে জবাব দেয়, দাদা ভাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কালকেই আমার বিয়ে দিয়ে দিবে। কপালে চিন্তার ভাঁজ পড়ে পূর্ণতার। তার বাবার টাকা নেই,
খাওয়ার সামর্থ্য নেই, তাই বিয়ে দিয়েছে ছোট বয়সে। কিন্তু জমিদার বাড়ির একমাত্র মেয়ে, টাকা পয়সার অভাব নেই, তাকে কেন তো তাদের বিয়ে দেবে? তোমাকে তো তোমার দাদা ভাই ভীষণ ভালোবাসে, তাকে বলো তুমি বিয়ে করবে না, তাহলেই তো হয়। মিষ্টি পূর্ণতাকে ছেড়ে আবারও বসে পড়ে খাটে, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে, দাদা ভাই আমার কথা শুনছে না, সে বিয়ে দিবেই। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। কিছু বলতে যাবে তখনই হাঁপাতে হাঁপতে মিষ্টি রুমে প্রবেশ করে ইফতি। পূর্ণতা, আমার সাথে এসো। বলেই পূর্ণতার হাত ধরে। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব। পূর্ণতা ইফতির হাত ছাড়িয়ে দেয়। উনি না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। উনি আমাকে আজকে আমার বাড়িতে নিয়ে যাবে। বনুকে দেখবো, আব্বাকে দেখবো, মাকে জড়িয়ে ধরবো। এখন আমি কোথাও যাব না ভাইয়া। ইফতি হতাশার দৃষ্টিতে তাকায় পূর্ণতার দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জবাব দেয়, তোমার উনি আর ফিরবে না। ভিড় জমেছে প্রচুর, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ এগিয়ে যাচ্ছে না মেয়েটার কাছে। কাদামাটি থেকে তুলে মানছে না। বড় রাস্তায় জিপ গাড়ি গিয়ে ঢুকতেই পেছন থেকে অন্য গাড়ি ধাক্কা মারে অবির গাড়িটিকে। আল্লাহ সহায় ছিল বিধায় গাড়ি থেকে ঠিক সময়েই বের হতে পেরেছিল অবি। হাতে সামান্য ব্যথা পেয়েছে। বড় রাস্তা হতে পায়ে হেঁটে কাঁচা রাস্তায় নামতেই চোখে পড়ে এই দৃশ্য। শত শত মানুষ দাঁড়িয়ে আছে। মনে সন্দেহ জাগে অভির। এগিয়ে যায় ভিড়ের কাছে এবং ভিড় ঠেলে ভেতরে ঢুকে। উলঙ্গ অবস্থায় নিথর দেহখানা পড়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় দেহখানার দিকে। নিজের পরনের শার্ট খুলে তা দ্বারা দেহটাকে পেঁচিয়ে কোলে করে তুলে এনে রাস্তায় রাখে। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একদম নেতিয়ে পড়েছে। নিষ্পাপ মুখখানা, বড্ড চেনা চেনা লাগছে এই মুখটাকে। কোথাও একটা দেখেছে বাচ্চা মেয়েটা। এখনো পূর্ণাঙ্গ হয়ে নারীর রূপ ধারণ করেনি তার ছোট্ট শরীরটা। আকর্ষণীয় নয়, তবুও কিছু পুরুষ লোভ সামলাতে পারল না। মেয়েটার সারা গায়ে আঁচড়ের চিহ্ন, রক্ত জমাট বেঁচে আছে পা জুড়ে। প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে বোঝাই যাচ্ছে। মেয়েটা এতক্ষণ বেঁচে ছিল, তাকে হাসপাতালে কেন নিয়ে যাননি আপনারা? শক্ত গলায় প্রশ্ন ছুড়ে মানুষের দিকে মধ্যবয়স্ক একটা লোক জবাব দেয়, স্তব্ধ হয়ে কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে থাকে অভি। নিজের মেয়ের এমন অবস্থা হলে সে কি এই কথা বলতে পারতো? একটা প্রাণের থেকে দুর্নামটা বড় হয়ে গেল। মেয়েটার এখানে কি দোষ? আরেকটা লোক বলে ওঠে, প্রতিবাদ করার মতো অনেক কথা থাকলেও অভি চুপ করে থাকে। শক্ত মনের অভি মনে মনে নেতিয়ে পড়ে। তার বোনটাও তো স্কুলে যায়, তার পূর্ণতা, সেও তো স্কুলে যাওয়ার বায়না ধরেছে। পূর্ণতা ভ্রকুচকে তাকিয়ে আছে ইফতের দিকে। অভি ফিরবে না? মনের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও বাইরে নিজেকে শক্ত রাখে পূর্ণতা। আমার উনি ফিরবে, আমার কাছে তাকে ফিরতেই হবে। কখনো আবোল তাবোল কথা বলবেন না, আপনি বলে দিলাম। ইফতি জবাব দেয় না, চুপচাপ তাকিয়ে থাকে পূর্ণতার মুখের দিকে। মনের কি জোর মেটার, কতটা নিশ্চিন্ত সে। মাত্র 2 দিনেই এত ভালোবাসা। মনে করমে ক্ষুব্ধ হয়ে যায়, নিজেকে বেশ স্বাভাবিক রাখার চেষ্টা চালায় ইফতি। প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, আমি বলতে চাচ্ছিলাম ভাই কাজে গেছে, আজকে নাও ফিরতে পারে, তোমাকে আমার সাথে যেতে হবে। মন খারাপ হয় পূর্ণতার। মানুষটা বলে গিয়েছিল আজকে সে পূর্ণতাকে নিয়ে বাবার বাড়িতে যাবে, অথচ আজকে ফিরবেই না। ইফতি বুঝে পারে বয়সের তুলনায় পূর্ণটা একটু বেশি বুদ্ধিমতী। ভুং ভাং করে তাকে নেওয়া যাবে না, তাই সরাসরি বলে, তোমার বোন আর বেঁচে নেই, তাকে শেষবার দেখতে চাইলে আমার সাথে চলো। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে পূর্ণতা। মনে পড়ে পাখির সাথে কাটানো মুহূর্তগুলো।
প্রচণ্ড চঞ্চল মেয়ে ছিল পাখি, সারাক্ষণ দৌড়াদৌড়ি করাই ছিল তার স্বভাব। এর থেকে আম চুরি করতো, ওর গাছ থেকে লিচু, এই জন্য মারি কত খেত প্রচুর। 13 বছরের পাখিকেও ওরা বাঁচতে দিল না। ওদের এতই চাহিদা নারী শরীরের। 10 মিনিট মজা করার জন্য ওরা মেয়েদের জীবনের পরোয়াও করে না। আল্লাহ ওদের বিচার করবে না, শাস্তি দেবে না? সালামের বাড়ির উঠানে খাটিয়াতে পাখিকে শুয়ে রাখা হয়েছে। গোসল করানো হয়েছে কিছুক্ষণ আগে। বাড়ি ভর্তি মানুষ কিচকিচ করছে। সকলেই শেষবার দেখতে এসেছে পাখিকে। কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলছে, তো কেউ কেউ উপহাস করছে। চিৎকার করে কাঁদছে সেলিনা। সালাম কপালে হাত দিয়ে বসে আছে। ইফতির সাথে জিপ গাড়িতে করে এসেছে পূর্ণতা। সারা রাস্তা একটুও কাঁদেনি সে, চুপচাপ বসেছিল। বাড়ির উঠোনে গাড়ি থামতেই নেমে যায় পূর্ণতা। ছোট ছোট পা ফেলে পাখির সামনে গিয়ে দাঁড়ায়। হাঁটু মুড়ে বসে পড়ে খাটিয়ার পাশে। দীর্ঘ সময় নিয়ে দেখতে থাকে গোলগাল মুখখানা। এই উঠোনে 2 বোন কত খুনসুটি করেছে, খেলেছে কত। সেই বোনটা আর কখনো খেলবে না? বুনু বলে ডাকবে না? আম চুরি করে এনে বলবে না, বুনু মালিক বোকা, আমাকে ধরতে পারেনি? এখন আর কারোর হাসির ঝলকে বাড়িটা মুখরিত হবে না। আমার কলিজা যারা খালি করলো তাদের কলিজায় আগুন লাগিয়ে দিব আমি। বিড়বিড় করে বলে পূর্ণতা, চোখ ভর্তি পানি তার। হাতে গিয়ে দেয় পাখির মুখটা ছুঁয়ে দেখার জন্য। অভি বাধা দেয়। পূর্ণতা অভির দিকে তাকায় এক পলক। ছুঁয়ে দিও না পূর্ণতা, বোনের জন্য দোয়া করো। অভির হাত জড়িয়ে চিৎকার করে কেঁদে ওঠে পূর্ণতা। এতক্ষণ আটকে রাখা কান্না যেন উগড়ে দিচ্ছে। পূর্ণতার চিৎকারে আশেপাশে সকলের আঁকিতেই পানি জমে। যে সমাজে নারীরা নিরাপদ নয়, সেই সমাজ থেকে নারী নামক অভিশাপকে উগড়ে ফেলা হোক। পূর্ণতাকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে অভির। পাখিকে কবর দেওয়ার পরে পূর্ণতাকে বলেছিল, 2 দিন বাবার সঙ্গে থাকো। পূর্ণতা জবাব না দিয়ে নিজে একা একাই জিপ গাড়িতে উঠে বসেছে। অভিও আর কিছু না বলে নিয়ে ফিরেছে পূর্ণতাকে। বাড়ির গেটে জিপ গাড়ি থামতেই পূর্ণতা ইফতির দিকে তাকিয়ে বলল, যা করবেন ভেবে চিন্তে করবেন। পূর্ণতা ছাড় দেয়, ছেড়ে দেয় না। শুকনো ঢোক গেলে ইফতি জবাব দেয় না। অভি কিছু বুঝতে পারে না, আর বোঝার চেষ্টাও করে না। জমিদার বাড়ির বৈঠকখানায় পা রাখতেই আরো একটা দৃশ্য চোখে পড়ে। জমিদারের ছোট ছেলে মনির পূর্ণতার বয়সী একটা মেয়েকে বিয়ে করে এনেছে। রিমা চলে মুখ ঢেকে এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মনির সিনা টান করে দাঁড়িয়ে আছে মেয়েটার হাত ধরে। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। মমতার কথা কানে আসে, বিয়ে করছো ভালো কথা, বাচ্চা যেন না হয়। কয়েকদিন বাড়িতে রেখে দিয়ে এসো অতিথি আপ্যায়নে। সামনের সপ্তাহে বিদেশি খদ্দের আসবে, একে উপস্থাপন করা যাবে তাদের সামনে। মনির বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়। পূর্ণতা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। চোখ দুটো বোধ হয় তার ছলছল করছে। নজর এড়ায় না পূর্ণতা। এগিয়ে যেতে নাই পূর্ণতা। মিষ্টি জাপটে জড়িয়ে ধরে থাকে, এগোতে দেয় না। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি বা হাতের বুড়ো আঙ্গুলে মুছে নিয়ে বিড়বিড় করে বলে, ঈশান দীর্ঘ 2 বছর যাবৎ সে মিতুকে ভালোবাসে। সুন্দর একটা সম্পর্ক ছিল তাদের। অপেক্ষায় দিন কাটছিল মিতুকে বিয়ে করার। কিছু মুহূর্তের ব্যবধানে আজকে মিতু তার সৎমা, বাবার 4র্থ স্ত্রী। ঈশান জানে মিতু ইচ্ছে করে বিয়ে করেনি, চাপে পড়ে বিয়ে করেছে। তারপরও কোথাও একটা রাগ হচ্ছে, কিন্তু রাগ দেখানোর মানুষ নেই। মিষ্টি থামাতে পারে না পূর্ণতাকে। সে মিষ্টিকে জড়িয়ে এগিয়ে যায়। সাহেবের চোখে চোখ রেখে বলে, আপনার ছেলে পাপ করেছে। বাবা হিসেবে আপনার উচিত পায়ের চপ্পল খুলে পেটানো। নিজে ভালো মানুষ হতে পারেননি, সন্তানদের ভালো শিক্ষা দিতে পারেননি, নাতিদের শিক্ষিত করতে পারেননি। জমিদার সাহেব, আপনি তো ব্যর্থ জমিদার। সাহেব তাতে দাঁত চেপে তাকায় পূর্ণতার দিকে। মনির তেড়ে আসে, আঙ্গুল তুলে বলে,
পূর্ণতাও আঙ্গুর তুলে বলে, আপনার কথা বলতে লজ্জা করছে না? ছেলের প্রেমিকাকে বিয়ে করে এনে নিজেকে বীর পুরুষ মনে করেছেন। আমি পূর্ণতা গলা তুলে বলছি, এই জমিদার বাড়িতে আমার স্বামী ছাড়া একটা পুরুষও পুরুষ না, সবগুলো কাপুরুষ। মনির হাত তুলে পূর্ণতাকে থাপ্পড় দেওয়ার জন্য মরার এগিয়ে এসে থামায় মনিরকে, কিন্তু মমতা থেমে নেই। সে পূর্ণতার চুলগুলো মুঠো করে ধরে। শিউলি দৌড়ে আসে, চোখ ভর্তি পানি নিয়ে বলে, মা ওকে ছেড়ে দিন, ও ক্ষমা চেয়ে নিবে। পূর্ণতা রক্ত চোখে মমতার দিকে তাকিয়ে বলে, পূর্ণতা অন্যায়ের কাছে মাথা নত করে না। এই মানুষরূপী অমানুষদের কাছে কখনো ক্ষমা চাইব না আমি। পূর্ণতার কথা শেষ হতেই মমতা পূর্ণতার মাথা দেয়ালে বাড়ি দিতে চায়। অভি এগিয়ে আসে, চাপটে জড়িয়ে ধরে পূর্ণতাকে। মমতাকে ধাক্কা দেয়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয় মমতা। রক্ত চোখে তাকায় অভির দিকে। মনিরের রাগও বাড়ে। দুই হাতে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণতা। মনোয়ার মাথা নত করে বলে, অভি তোমার বউকে সামলাও, কোথায় কি বলতে হয় জানে না সে। তাল মেলায় সাহেব, এটা জমিদার বাড়ি, এখানে মেয়েরা গলা তুলে কথা বলে না। আজকে কথাগুলো তোমার বউ বলেছে, তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোমার বউকে বুঝিয়ে দিও। পূর্ণতা অভির বুক থেকে মুখ তোলে। দূরে দাঁড়ানো ইফাতের দিকে এক নজর তাকায়, তারপর তাকায় মনিরের দিকে। অতঃপর মনোয়ারের দিকে তাকিয়ে বলে, আপনাদের পাপের রাজ্য ধ্বংস করব আমি। মেয়েদের সুস্থ একটা জীবন দিব, সম্মানের সাথে বেঁচে থাকার একটা সমাজ দিব। আজকের পর থেকে জমিদার বাড়ির পুরুষ দ্বারা দ্বিতীয় কোনো নারীকে অপমানিত হতে আমি পূর্ণতা দিব না। মনির হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, দাঁতের দাঁত চেপে বলে, দরকার পড়লে পা ভেঙে পঙ্গু করে রেখে দেব। থমথমে হয়ে যায় মনির। অভি গম্ভীর গলায় এতক্ষণে বলে ওঠে, আমি এই বাড়ি ছাড়তে চাই। এখানে মানিয়ে নেওয়া সম্ভব নয় আমার পক্ষে। আগামীকালই আমি এবং পূর্ণ চলে যাব। চমকায় সাহেব। মমতাও ভয় পেয়ে যায়। জমিদার বাড়ির মাথা অভি। এলাকায় জমিদার এবং তার ছেলেদের মানুষ সম্মান দেয় না মন থেকে, তবে ভয় পায়। কিন্তু অভিকে সবাই সম্মান করে, ভালোবাসে। অভি বাড়ি ছাড়লে এই সারাজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সাহেব বলতে যায়, অভি কথা শেষ হতে দেয় না অভি। হাত উঁচু করে থামিয়ে দেয় সাহেবকে। সিদ্ধান্ত জানিয়েছি, মতামত নয়। আমি কাল যাচ্ছি। বলেই সে পূর্ণতার হাত ধরে টেনে নিয়ে যায়। মিষ্টি এক পাশে দাঁড়িয়ে আছে, মাথা নিচু তার। মিতু তার সাথেই পড়াশোনা করে, সখী তার। ঈশানের সাথে মিতুর সম্পর্ক আছে এটাও জানা। নিজের চাচার উপর ভীষণ রাগ হচ্ছে মিষ্টির। সাহেব নিজের রাজকীয় আসনে বসে, মনিরের দিকে তাকিয়ে বলে, অভিকে আটকাও, মেয়েটাকে 2 দিনের মধ্যে সরাবে অভির জীবন থেকে। মনির মাথা নাড়ায়। পরপর জমিদারের হুকুম, যে যার কক্ষে যাও, শুধু মিষ্টি আমার কক্ষে এসো। সকলেই চলে যায়। মিতু ঈশানের যাওয়ার পথেই তাকিয়ে থাকে। আমি কোথাও যাব না। পূর্ণতা কাটকাট গলায় বলে। অভি নিজের পরনের শার্ট খুলতে খুলতেই বলে, যাবে? যাব না আমি। স্বার্থপরের মতো শুধু নিজেদের কথা ভাববো? আমি অপবিত্র জমিদার বাড়ি পবিত্র করতে চাই, সবাইকে নিয়ে রাজত্ব করতে চাই, সুন্দর একটা সংসার সাজাতে চাই, পালিয়ে যেতে চাই না আমি। অভি পূর্ণতার সামনে দাঁড়ায়, হাত রাখে পূর্ণতার গালে। জীবনটা খুব ছোট পূর্ণতা। তুমি সবার কথা ভাবতে গিয়ে জীবনটা ফুরিয়ে ফেললে আমার সাথে বাঁচবে কবে? কবে আমাদের সংসার হবে? পূর্ণতা অভির হাত ছড়িয়ে মোড়া নিয়ে আসে এবং তাতে দাঁড়িয়ে অভির মুখোমুখি হয়। অভির 2 গালে হাত রেখে চুমু খায় কপালে। এরপর চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমার বর বীর পুরুষ, সে পালাবে না। সকলের মোকাবেলা করে সংসার করব, কথা দিলাম আপনাকে। পূর্ণতা কখনো আপনার হাত ছাড়বে না। আপনার সাথে বাঁচতে এবং সুন্দর সংসার গড়ে তুলব।
গোলগাল গম্ভীর মুখখানা আরো একটু গম্ভীর হয়ে ওঠে অভির। দুপা পিছিয়ে গিয়ে বিড়বিড় করে বলে, পাপের রাজ্য ধ্বংস হবে না, ধ্বংস হবে তুমি। বাঁচার একটা পথ দেখালাম, তবু বুঝলে না। এবার যা হবে তার জন্য প্রস্তুত থাকো প্রিয় পূর্ণতা।